হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়স টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর ইতিহাস থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। খুতবা কথাটির অর্থ হলো ভাষণ। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। নিকোলো কোনটি ছিলেন ইতালির পর্যটক। ঘরগড়া যুদ্ধের সময় আফগানদের সঙ্গে যোগ দেন বাংলার যে শাসক, তিনি হলেন নসরত শাহ। মুন্তাখাব উত তোহারিক গ্রন্থের রচয়িতা আব্দুল কাদির বদাউনি। আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। সফাবিরা ছিল ইরানের রাজবংশ। মধ্যযুগে সড়কপথে সোনা, রূপো, রত্ন আমদানি হতো মধ্য এশিয়া থেকে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে 1664 খ্রিস্টাব্দে। জিজিয়া কর পুনর্বর্তন করেন ঔরঙ্গজেব। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। এরপর কি রয়েছে? আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। সত্য মিথ্যা? মোগলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। সত্য। কিলা মোবারক লাল রঙের মার্বেল পাথরের তৈরি। মিথ্যা। বেমানান শব্দ শির 1 হয়ে যাবে, হুন্ডি 2 হয়ে যাবে। তাজউদ্দিন ইয়ালদুজ। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। উলাগ হয়ে যাবে ঘোড়া ডাক ব্যবস্থা। আর জাকাত মুসলমানদের সম্পত্তির উপর আরোপিত কর। নেহরি বিহিসৎ জলবায়ু নালা। সরাফ হচ্ছে কি? মুদ্রা বিনিময়কারী। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান কে? আলাউদ্দিন খলজি। এই অভিযানে তাকে কে সাহায্য করেছেন? মালিক কাফুর। দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন? তোমার 93 পেজে রয়েছে, 48 দেখে নাও। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল দিল্লিতে সুলতানি শাসনের যুগ হিসেবে চিহ্নিত। এই সময়কালের মধ্যে যথাক্রমে মামেলুক, খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি এই 5টি বংশ রাজত্ব করেছিল। এদের মধ্যে প্রথম 3টি বংশের শাসকরা ছিলেন তুর্কি, আর সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান। তাই দিল্লির সুলতানি শাসনের সময়কালকে একত্রে তুর্ক আফগান যুগ বলা হয়। দেখে নাও ভালো করে, হেজিয়েছিল সেজন্য আমি দেখিয়ে দিলাম আরেকবার। এরপর কি রয়েছে? আচ্ছা, এই যে প্রশ্নটা রয়েছে না, আফগানদের কাছে হুমায়ুনের পরাজয়ের কারণে, এটা টেক্সট বুকটা একটু খুলে বলবে তো পেজ নাম্বার কত রয়েছে, মানে সহায়িকাতে তো পেলাম না। কবিলিয়ত পাঠটা কি? 120 পেজে এটা রয়েছে, 120 পেজ ওপেন করো। কবিলিয়ত পাঠটা কবিলিয়ত, এটাই দেখে নাও। পাঠটা হচ্ছে কি? জমিতে কৃষকের তত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষকদের যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাটে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে অর্থাৎ সরকার বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে বলেছে কবুলিয়ত, যে কবুল করে স্বীকার করা। মনসবদার কারা? এটা 123 পেজে রয়েছে। দেখো এখানে রয়েছে মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীতে মনসবদার বলা হয়। ডিটেলসে পড়বে যে মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীতে মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারি অনুগত থাকতেন, তাই এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হচ্ছে। মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদাররা অনেকগুলি স্তরে বিভক্ত ছিলেন, মানে 5000, 7000, 8000, 10,000 মনসবদার প্রভৃতি। এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। এরপর কি রয়েছে? মধ্যযুগে ভারতের শহর গড়ে ওঠার দুটি কারণ, যেটা তোমার 141 পেজে রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 2, অর্থনৈতিক কারণ আর রাজনৈতিক ও প্রশাসনিক কারণ দেখে নাও ভালো করে। ধর্মীয় কারণও রয়েছে, দেখতে পারো। এই লাইনটাও রয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে? পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? তোমার 92 পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। প্রশ্নটা এখানে রয়েছে।
বাবরের উন্নত রণকৌশল, উন্নত অস্ত্রের ব্যবহার আর বাবরের দক্ষতা। মাহমুদ গাওয়ান কে ছিলেন? তার মৃত্যুর পর বাহমনি রাজ্যের পরিণতি কি হয়েছিল? 95 পেজে রয়েছে, কোশ্চেন নাম্বার 58 দেখে না করে নেবে। ওকে, পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতির অভাব কিভাবে মুঘল শাসনকে প্রভাবিত করেছিল? তোমার রয়েছে 113 পেজ, কোশ্চেন নাম্বার 30 করে নেবে। এখান থেকে রয়েছে এতখানি রয়েছে, করে নেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মুঘল সম্রাট শাহজাহান কেন মধ্য এশিয়ার বলক ও বদকশান অভিযান করেছিলেন? 122 পেজে রয়েছে। অভিযানের পটভূমি আর অভিযান দেখলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য। 143 পেজে রয়েছে। আচ্ছা, একটু রং আছে, এটা তোমার 143 12 দেখিয়ে দিই। এটা ওই প্রশ্নটি দেখে না, যে দিল্লি শহরে মিশ্র জনবসতি গড়ে উঠেছিল কেন? এটা তোমার পেশাভিত্তিক জনবসতি, আর এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। পেশাভিত্তিক জনবসতির মধ্যে রয়েছে দিল্লিতে কোনো জাতি বা ধর্মীয় কারণে জনবসতি গড়ে ওঠেনি, সাধারণত একই পেশার মানুষদের নিয়ে একটি মহল্লা গড়ে উঠেছিল। অবস্থানের পরিবর্তন, রাজধানী হিসেবে মূল দিল্লি শহরের অবস্থান কয়েক দশক পর পর বারবার বদল হয়েছে, তাই জাতপাত ভিত্তিক শহর গড়ে ওঠার সুযোগও বেশি ছিল না। আর ভাস্কো দা গামা এটা তোমার রয়েছে 145 পেজ, কোশ্চেন নাম্বার 26। আমি কোশ্চেনটাকে স্কিপ করে দিয়েছি, দেখে নাও। কাজ করাই হয়নি, এক্ষুনি করলাম, দেখিয়ে দিলাম, দেখে নাও। রয়েছে 1498 খ্রিস্টাব্দে ভারত এসেছিল মালাবার উপকূলে, কালিকট বন্দর। আর আসার প্রধান উদ্দেশ্য মশলার বাণিজ্য দখল করা আর হচ্ছে বেশি অর্থ উপার্জন করা। এরপর কি রয়েছে? মোহাম্মদ ঘুরির দুজন অনুচরের নাম। সুলতান ইলতুৎমিশের খলিফার অনুমোদনের প্রয়োজন হয়েছিল কেন? 76 পেজে এটা তোমার রয়েছে। এক নম্বর যেটা প্রশ্ন রয়েছে দেখে না, কুতুবউদ্দিন আইবক আর তাজউদ্দিন ইয়ালদুজ হচ্ছে মোহাম্মদ ঘুরির দুজন অনুচর। আর এখানে অনুমোদনের দেখো প্রয়োজন কেন হয়েছিল, পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। মুসলমান সাম্রাজ্যের খলিফার কর্তৃত্ব, বৈধ সুলতান হিসেবে প্রতিষ্ঠা লাভ করা, বৈদেশিক সমস্যার সমাধান করা, আমিরদের বিদ্রোহ দমন করার জন্য। ওকে, এরপর কি রয়েছে? ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল রাজশক্তির দুর্বলতার 5টি কারণ। 123 পেজ। কোশ্চেন নাম্বার 38। 5টা কাহিনী এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। উত্তরাধিকারীর সংক্রান্ত বিরোধ, আঞ্চলিক বিদ্রোহ, মনসবদারি সংকট, সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি, অভিজাত গোষ্ঠীর স্বার্থ চিন্তা, এগুলো। এরপরে আছে তোমার সুল-ই-কুল বা দিন-ই-ইলাহি, এটাই করে নেবে। নেক্সট পেজে দেখো কি রয়েছে। আকবরের রাজপুত নীতি, এটা তোমার 113 পেজে রয়েছে, দেখতে দিই। এটা কিন্তু বহুবার রিপিট হয়েছে, তো ভালো করে পড়ে রাখবে। বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপথে নিয়োগ নীতি, তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি, যুদ্ধনীতি, এগুলো। ঠিক আছে, এরপর কি রয়েছে? মুঘল আমলে ভারতে বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে লেখো। এটা তোমার 108 পেজে দেখে নাও।
মুঘল যুগে ভারতের প্রধান শিল্প কি কি ছিল? এটা 145 পেজে রয়েছে, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মুঘল যুগে ভারতের প্রধান প্রধান শিল্প ছিল বস্ত্র শিল্প, চিনি শিল্প, নীল শিল্প প্রভৃতি। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে এই মডেলটাকে আমি কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ তোমরা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মত। ঠিক আছে, ওকে, বাই।